সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। চিন্তায় ঘুম হারাম দিল্লির। তুরস্কের যে অস্ত্রে পাল্টে গেল বাংলাদেশের সেনাবাহিনীর শক্তি। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নতুন করে আর্মড পার্সোনেল ক্যারিয়ার এপিসি ক্রয়ের জন্য টেন্ডার দেওয়া হয়েছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হল সেনা সদস্যদের গতিশীলতা, সুরক্ষা এবং কমান্ডো কন্ট্রোল সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা। তবে এর স্পেসিফিকেশন উল্লেখ করা হয়নি। ক্যাডার অনুযায়ী একাধিক ধরনের এপিসি সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে থাকছে স্ট্যান্ডার্ড ট্রুপ ক্যারিয়ার, অ্যাম্বুলেন্স ও মেডিকেল ইভ্যাকুয়েশন ভেহিকেল, রিকনেসেন্স, কমান্ড পোস্ট ও কমিউনিকেশন প্ল্যাটফর্ম। বাংলাদেশ সামরিক বাহিনীর সবচেয়ে বেশি ব্যবহৃত 8x8 পার্সোনেল ক্যারিয়ার হচ্ছে BTR-80। তবে বর্তমান সময়ে এই এপিসিগুলোর ইফেক্টিভনেস অনেকটাই প্রশ্নবিদ্ধ। তাই বাংলাদেশকে অতি দ্রুতই 8x8 এপিসি নির্বাচন করতে হবে এবং বাংলাদেশের জন্য সেই এপিসিগুলোতে যেই সুবিধাগুলো থাকা বাঞ্ছনীয়। শক্তিশালী আর্মার, কার্যকর মাইন বিস্ফোরণ সহ্য শক্তি থাকা সত্ত্বেও তুলনামূলকভাবে হালকা ওজন, মডিউলারিটি, যাতে একাধিক মিশনের জন্য আলাদা আলাদা ভার্সনে কনফিগার করা যায়, যেমন C2 ভেহিকেল, AMV, IFC, ট্যাঙ্ক ডেস্ট্রয়ার, সোরাট ক্যারিয়ার, মটার ক্যারিয়ার, স্কাউট অ্যান্ড রেকন ভেহিকেল ইত্যাদি। ভি-শেপড হাল ডিজাইন, অ্যামফিবিয়াস ক্যাপাবিলিটি, যা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ, প্রযুক্তি হস্তান্তর ও আপগ্রেড করার পোটেনশিয়াল। এই পয়েন্টগুলো বিবেচনা করলে হাতে গোনা কয়েকটি এপিসি আছে যা আমরা কিনতে পারি। তার মধ্যে সবচেয়ে সম্ভাব্য অপশন হচ্ছে তুরস্কের অটোকারের তৈরি আর্মা 1 অথবা আর্মা 2 এপিসি। কারণ অলরেডি আমরা তুরস্কের অটোকারের তৈরি কোবরা 1, কোবরা 2 ব্যবহার করে আসছি। আনঅফিসিয়াল সূত্র অনুযায়ী বেশ বড় আকারের এপিসি ক্রয় করবে বাংলাদেশ। একবিংশ শতাব্দীর আধুনিক যুদ্ধক্ষেত্রে দ্রুত চলাচলে সক্ষম এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন সাজোয়ানের প্রয়োজনীয়তা অপরিসীম। এটি মূলত একটি মডিউলার প্ল্যাটফর্ম যা সেনাদলের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রূপে ব্যবহার করা যায়। আর্মায়ের স্বাধীন সাসপেনশন সিস্টেম পাথরে, পাহাড় বা কর্দমাক্ত ভূমিতেও দ্রুত চলাচলের নিশ্চয়তা দেয়। এছাড়া এর উভচর বা অ্যামফিবিয়াস ক্ষমতার কারণে এটি নদী বা জলাশয় পাওয়ার হবার সময় পেছনের প্রোপেলার ব্যবহার করে এটি পানিতেও সচল থাকে। এর বিশেষ ভি আকৃতির তলদেশ ল্যান্ডমাইন বা আইইডি বিস্ফোরণের ধাক্কাকে সরাসরি ওপরে আসতে না দিয়ে দুই পাশে সরিয়ে দেয়। এছাড়া এটি নিউক্লিয়ার, বায়োলজিক্যাল, কেমিক্যাল প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত। এতে আধুনিক রিমোট কন্ট্রোল ওয়েপন সিস্টেম RCWS স্থাপন করা যায়, যার ফলে ভেতরে বসেই কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে বাইরে মেশিনগান বা অটো ক্যানন চালানো সম্ভব। এটি 7.62 মিলিমিটার এ মেশিনগান একে শুরু করে 105 মিলিমিটার কামান পর্যন্ত বহন করতে পারে। তাই এই এপিসি কিনলে সবচেয়ে ভালো জিনিস যেটা হবে, বাংলাদেশ সেনাবাহিনী আরও বাড়তি কিছু আর্মড রেজিমেন্ট তৈরি করতে পারবে। যেমন এই এপিসিগুলোতে 105 মিলিমিটার এ গান বসানো যায়, যা আমাদের VT5-এ ব্যবহার করা হয়। অন্যদিকে এগুলোর ওজন মাত্র 26 থেকে 28 টন। সব মিলিয়ে সিলেটে আপাতত কোনো আর্মড রেজিমেন্ট নেই। সিলেট এমনিতে একটু পাহাড়ি, প্লাস ট্যাঙ্ক চলাচলের জন্য খুবই কঠিন। আবার বৃষ্টির সময় যেমন মিঠামইন এলাকা পুরোটাই পানিতে ডুবে যায়, সেখানে এই এপিসিগুলো বেশ কাজের হবে, যেহেতু এগুলো অ্যামফিবিয়াস ভেহিকেল। এছাড়াও বরিশাল এবং চট্টগ্রামের পাহাড়ে এগুলো ব্যবহার করা যাবে। সর্বমোট 3 থেকে 4টি আর্মড রেজিমেন্ট করা সম্ভব, কারণ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি রেজিমেন্টে থাকে 44টি ট্যাঙ্ক। বাংলাদেশের নতুন বিমান শক্তি যেভাবে থামিয়ে দেবে ভারতকে। আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। এতদিনে বাংলাদেশের বহরে যদি বিশাল সংখ্যক মিগ এবং SU-30 থাকত, তাহলে আজকে বছরে 14 বার এগুলোকে আপগ্রেড করার জন্য রাশিয়া কিংবা বেলারুশে দৌড়ের উপর থাকতে হতো। তাছাড়া রাশিয়ার সাথে ডিল করাপশন করলে সেটার তদন্ত এবং সঠিক তথ্য পাওয়ার নিশ্চয়তা থাকে না। ফলে ফাইটার জেটগুলোর সাদা হাতি এবং বুকের উপর পাথর হিসেবে থেকে যেত। ঠিক এই সমস্যার বড় ভুক্তভোগী হচ্ছে ভারত।
SU-30 MKI তার বিশাল রাডার ক্রস সেকশনের কারণে পশ্চিমা ফাইটারগুলোর কাছে আগেই ডিটেক্ট হয় এবং আগেই লকড হয়ে যায়, যার ফলে ভিজুয়াল রেঞ্জের ভেতরে ব্যাপক হারে ফাইট করার সক্ষমতা থাকলেও সেটা কোনো কাজের না। অপরদিকে চীন শুরুর দিকে ভারতের মতো রাশিয়া নির্ভর হলেও তারা রাশিয়ার এই হাত থেকে বেরিয়ে এসেছে। তাদের ইঞ্জিন, রাডার, ইলেকট্রনিক্স এবং সেন্সর ইকোসিস্টেমে রাশিয়ার তুলনায় ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। বাংলাদেশের মতো ছোট এয়ার স্পেসে ছোট এবং ইফিশিয়েন্ট ইঞ্জিন সমৃদ্ধ ফাইটার জেটের প্রয়োজন। ফাইটার টাইফুনের EJ-200 ইঞ্জিনের ইফিশিয়েন্ট আফটার বার্নার এটাকে হেভি ডিউটি ফাইটার জেট হওয়া সত্ত্বেও সুপারসনিক স্পিডে ম্যানিউভার করতে সক্ষমতা দেয়। বাংলাদেশ 2 স্কোয়াড ড্রোন ইউরো ফাইটার টাইফুনের পাশাপাশি 2-3 স্কোয়াড ড্রোন সিঙ্গেল ইঞ্জিনের মাল্টিরোল ফাইটার জেট অপারেট করলে একটা ইফেক্টিভ বিমান বাহিনী আমরা পেতে পারি। বিশ্বের এই টালামাটাল সময়ে আমরা যত দ্রুত AES-এর রাডার টেকনোলজিতে শিফট হতে পারব আমাদের জন্য তত লাভ। পাশাপাশি জেটেন্সি সংযোজন হলে 1 মিনিট সময়ের ভেতর যে কোনো শত্রুপক্ষের আকাশ এবং সমুদ্র সীমানায় বোঝাপড়া করা যাবে, কারণ সংখ্যাতত্ত্বের ভিত্তিতে ভারত সবসময় এগিয়ে থাকবে। যেহেতু বাংলাদেশ নিউক্লিয়ার স্টেট নয়, সেক্ষেত্রে আমাদের স্ট্যান্ড অফ নয় বরং অল আউট ওয়ারের জন্য ধীরে ধীরে প্রস্তুতি নেওয়া উচিত। চীন থেকে প্রায় $220 কোটি 20টি জেটেন্সি মাল্টিরোল যুদ্ধবিমান কেনার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইতালি থেকে প্রায় $250 কোটি 16টি ইউরোফাইটার টাইফুন বিমান কেনার আগ্রহপত্র সই করা হয়েছে। তুরস্ক থেকে 6টি অ্যাটাক হেলিকপ্টার এবং মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনা হচ্ছে। এছাড়া চীন থেকে কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র কেনা হবে। তাছাড়া বায়রাক্তার ড্রোন তো আছেই, সাথে গোয়েন্দা তথ্য নজরদারির জন্য ফ্রান্সের এবং তুরস্কের রাডার যুক্ত হবে। নতুন এসব সরঞ্জামাদি যোগ হলে বাংলাদেশের পুরো সামরিক ব্যবস্থা একটি নেটওয়ার্ক ভিত্তিক কাঠামোর কাজ করবে। এর অর্থ হল নতুন রাডার, ফাইটার জেট, ড্রোন এবং নৌবাহিনীর জাহাজ এবং সেনাবাহিনীর নতুন ট্যাঙ্কগুলোকে একটি কেন্দ্রীয় কমান্ড কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারবে। স্বল্প, মাঝারি এবং দীর্ঘপাল্লার রাডার ব্যবহার করে আকাশ প্রতিরক্ষায় 360 ডিগ্রি নজরদারি ও কভারেজ নিশ্চিত করা সম্ভব হবে। জেটেন্সি এবং ইউরোফাইটার জেটগুলো উন্নত রাডার এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে শত্রুকে দৃষ্টিসীমার বাইরে থেকে আঘাত আনতে সক্ষম হবে। স্থলবাহিনীতে নতুন ক্ষেপণাস্ত্র যুক্ত হওয়ায় দূরপাল্লার টার্গেটে সেনাবাহিনীর নির্ভুল হামলার ক্ষমতা বাড়বে। নতুন অস্ত্রশস্ত্রের এই সমন্বয় বাংলাদেশকে একটি শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা দেবে, যা আঞ্চলিক ভূ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। ভারতীয় বিমান বাহিনীর রাফাল বিমানের বাংলাদেশের আকাশসীমায় অনুপ্রবেশ কঠিন হয়ে উঠবে। এই সমন্বিত ব্যবস্থা যে কোনো সংঘাতের ঝুঁকি এবং খরচ বহুগুণে বাড়িয়ে দেবে, যা ভারতকে সহজে সামরিক হস্তক্ষেপ থেকে বিরত রাখবে, আবার মিয়ানমারকেও সীমান্তে যে কোনো আগ্রাসী সামরিক কার্যকলাপ থেকে বিরত রাখবে।